মামাতো বোনের বিয়ে খেতে এসে একটা ছেলের উপর ক্রাশ খেয়ে বসে আছে দুই খালাতো বোন রোজ আর জিসু। এখন ওদের ক্রাশকে দেখার জন্য টানাটানি করে নিতে এসেছে দেখে। হঠাৎই রোজ আর জিসু দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে তের কাছে ওদের ক্রাশের কথা বলল। ছেলেরা নাকি সে হ্যান্ডসাম। রোজ থেকে অনুরোধ করেছে ওদের ক্রাশকে পটে রাজি করে ওর সাথে প্রেম করার জন্য। ওর কথা শুনে তে ভীষণ অবাক। তোরা দুই বোন এক ছেলের উপর ক্রাশ খেয়েছিস, এখন আবার এসেছিস প্রেম করে দিতে? তা এক ছেলে দুই বোনের সাথে প্রেম করবে নাকি? রোজ থেকে জড়িয়ে ধরে বলে, আরে তে আপু, জিসু ক্রাশ খেয়েছে ঠিকই, প্রেম করতে চায় না, বাট আমি হ্যান্ডসাম বয়ের সাথে প্রেম করতে চাই। এই তোদের কি আমার পাগল মনে হয়? ইন্টার সেকেন্ডারি পড়ি অথচ একটা প্রেম করলাম না। তুই ক্লাস 10 এ পড়ে প্রেম করতে চাইছিস? বলি থাপ্পড় চিনিস? ইস তে আপু, তুমি এমন ভাব করছো যেন তুমি কত বড়। আমার থেকে তো 2 বছরের আর জিসুর থেকে 3.5 বছরের বড়। এটাকে বড় বোন বলে না, বলে বান্ধবী। সমবয়সী কাজিনরা বান্ধবী হয়, বুঝেছো? ছেলেটাকে দেখতে সেই সুন্দর, দেখলে মন চায় প্রেমে পড়ে যায়। বুঝলাম। তবে তোদের মুখে ছেলেটার যে প্রশংসা শুনলাম, মনে তো হচ্ছে আমি বুঝি প্রেমে পড়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, যদি তোর সাথে প্রেম করে দিতে গিয়ে আমার সাথেই তোর ক্রাশ বয় প্রেম হয়ে যায়, তখন কি করবি? রোজ কিছুটা চিন্তিত মুখে তের দিকে তাকালো, তারপর বলল, আরে ধুর, আমি আমার তিয়াপুকে খুব ভালো করে চিনি, সে কখনোই এমন করবে না। তে উচ্চ স্বরে হেসে দিয়ে বলল, এত বিশ্বাস ভালো না বোনো, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি তিয়াপু। প্লিজ চলো ওই ছেলের কাছে নিয়ে যাই তোমাকে। না রে রোজ, আমি কোনো ছেলের কাছে গিয়ে তোর কথা বলতে পারবো না, নিজেকে ছ্যাঁচড়া মনে হয়। আরে এর ছ্যাঁচড়ার কি আছে, তুমি তো প্রেম করবে না। তের ওদের ক্রাশের কাছে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ওদের কথার প্যাচে ফেলে তাড়ানোর চেষ্টা করছে, কারণ এই জীবনে একজনের প্রেমের ডাক পিয়ন হয়ে অনেক শিক্ষা হয়েছিল তার। মায়ের কাছে খুব মার খেয়েছিল, কিন্তু রোজ তো নাচর বান্ধা, দেখে ওর ক্রাশকে দেখিয়ে ছাড়বে। এক প্রকার বাধ্য হয়ে রোজের সাথে গেল। ওই যে তে আপু, ওই ফর্সা ছেলেটা আকাশি রঙের পাঞ্জাবি পরনে। তে ছেলেটার দিকে এক নজর তাকিয়ে বলে উঠল, সর্বনাশ হয়েছে, এটা জাঙ্কুক ভাইয়া, আমি তোর প্রেমের প্রস্তাব নিয়ে যেতে পারবো না। তের কথা শুনে রোজের চোখ মুখে হাসির আভাস দেখা গেল। জাঙ্কুক সুইট নেম। তে আপু, তুমি এই ছেলেটাকে আগে থেকে চেনো? তাহলে তো কথাই নেই। আপু তাড়াতাড়ি যাও না তার কাছে প্লিজ। তে রোজের দিকে চোখ রাঙিয়ে বলল, আমি ওনাকে অনেক আগে থেকে চিনি, তুমি তো এত বড় থাকতে তোর ওনার দিকে নজর গেল কেন? তে আপু, তুমি কি ওনাকে ভালোবাসো? জিসুর কথা শুনে তের মেজাজ খারাপ হয়ে গেল। তে কিছুটা রাগী স্বরে বলল, ওনাকে ভালোবাসতে যাবো কেন? ওনার মতো বদলাকে পড়া দুনিয়াতে দুইটা নাই, সেটা আস্ত ডেভিল। জানিস উনি আমাদের মামাতো বোন চিমিনাপুর একমাত্র ছোট দেবর। চিমিনাপুর বিয়েতে যখন এসেছি তখন ওনাকে দেখেছি, সাথে উনি ডেভিলকেও দেখেছি। তোরা তো পরীক্ষার জন্য চিমিনাপুর বিয়েতে আসতে পারিসনি, তাই চিনিস না। এই জাঙ্কুক ভাইয়ের কারণে মায়ের হাতে সকলের সামনে মার খেয়েছিলাম। আগে তো কখনো তোমার কাছে শুনিনি, পুরো কাহিনীটা খুলে বলো প্লিজ। আমাদের কলেজের টুকরো লিসা আপু, যার মাথায় দিনরাত প্রেমের চিন্তা করে, সে চিমিনাপুর বিয়েতে এসে তোদের হ্যান্ডসাম ক্রাশ বয় আই মিন জাঙ্কুক ভাইয়ের উপর ক্রাশ খেয়েছে। তোদের মতো লিসা আপু আমাকে দিয়ে তার প্রেমের প্রস্তাব পাঠিয়েছিল। এক টুকরো কাগজে কি জানি লিখে দূর থেকে জাঙ্কুক ভাইকে দেখিয়ে বলেছিল তাকে দিয়ে আসতে। আমিও আগে পিছে কিছু না ভেবে তার কাছে কাগজটা দিলাম। আমি ওনাকে বললাম যে আমার এক আপু আপনাকে এই চিঠিটা দিয়েছে। তিনি এক নজর আমাকে দেখে কাগজ পড়ে আমাকে জিজ্ঞেস করলো, তোমার মা কই? তার মনে থাকে আমার মায়ের কাছে নিয়ে যায়। উনি কাগজটা আমার মায়ের হাতে দিয়ে বলে, দেখুন আন্টি, আপনার মেয়ের মাথায় এবার সেই কি সব করে। মাকে আমি বোঝানোর ট্রাই করলাম, আমি না চিঠিটা লিসা আপু ওনাকে দিয়েছে। মাকে তো চিনিসই, সবার সামনে আমাকে থাপ্পড় লাগিয়ে ধমকাতে লাগলো। এরপর থেকে ওই বদরাইকে পাড়া থেকে আমি 10 হাত দূরে থাকি। যদিও দেখতে ভালো, কিন্তু 1 নম্বরের পথ। রোজ জিসুকে কাহিনী বলার মাঝে জাঙ্কুক তাদের দিকে এগিয়ে আসে। জাঙ্কুককে দেখে তিনজনেই ভয় পেয়ে গেল। তে ভাবছে কার নামে যে এতক্ষণ এসব কথা বলছিল, তাকে জাঙ্কুক শুনে ফেললো নাকি। তেদের সামনে এসে একটা বাঁকা হাসি দিয়ে বলে উঠলো, নিশ্চয় আমাকে নিয়ে কথা বলছিলে। বেশ কিছুক্ষণ খেয়াল করে দেখলাম আমার দিকে তিনজন হাঁ করে তাকিয়েছিলে। তে মুখ ভেঙচি কেটে উত্তর দিল, আপনি কোথাকার কোন সেলিব্রিটি যে আপনার দিকে তাকিয়ে থাকবো? আমরা স্টেজটা দেখছিলাম। জাঙ্কুক মুচকি হাসি আসলো, তের সাথে তর্কে জড়ালো না। অথচ জাঙ্কুক অনেকক্ষণ যাবত খেয়াল করেছে তে আর ওর সাথীগুলো ওকে দেখছিল। জাঙ্কুক হালকা হেসে বলে উঠলো, ভাবি ফোন দিয়েছিল, বলেছে আশেপাশে কোনো সুন্দরী রমণী থাকলে তার কাছে পাঠাতে। তো আমার চোখের সামনে তোমরা আছো, তাই তোমাদের বললাম। কি কারণে জিমিয়াপু যেতে
হিস্ট্রি জানার জন্য, সাথে ভিডিও প্লাস একগাদা ছবি তোলার জন্য। ও আচ্ছা। তেরা হাঁটা দিল। হঠাৎই পিছন থেকে কে যেন তের হাত টেনে ধরলো। তাকিয়ে দেখে জাঙ্কুক। তে জাঙ্কুকে দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে জাঙ্কুক বলল, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে যে ভাষায় বর্ণনা করতে পারবো না। জাঙ্কুকের মতো মানুষের মুখে তার সৌন্দর্যের প্রশংসা শুনে তে অবাক হয়ে গেল। তাকে কিছু বলবে এমন সময় দেখে ইয়ঞ্জন আসছে। তে তাড়াতাড়ি জাঙ্কুকের কাছ থেকে চলে এলো। এর আগে জাঙ্কুকের কারণে কত কাহিনী হয়েছে, এখন আবার জাঙ্কুকের সাথে দেখলে ঝামেলা হতে পারে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত 2টো বাজলো। তেরা অনেক হই হুল্লোড় করেছে, তবে পুরো হলুদের অনুষ্ঠান জুড়ে তে একটা জিনিস খেয়াল করেছে, সেটা হচ্ছে জাঙ্কুকের দিকে সে যতবার তাকিয়েছে ততবারই দেখেছে জাঙ্কুক তার দিকে তাকিয়েছিল। ব্যাপারটা তের কাছে বেশ অস্বস্তি লেগেছে। বিয়ের দিন সকালে সবাই রং খেলা কাদা ছুড়ির প্রস্তুতি নিচ্ছিল। তে রং খেলার ইচ্ছে ছিল না, বলা যায় রং খেলার হাত থেকে লুকিয়ে পড়লো, কারণ দিঘির এপাশটায় কেউ তোমার আসে না। মনের সুখে বসে বসে গান গাইছিল। হঠাৎ করে জাঙ্কুক বলে উঠলো, ভালোবাসার জন্য একেবারে রূপকথা রাজকুমারকে লাগবে, সাধারণ মানুষ কি ভালোবাসতে জানে না? না, জানে না। পিছনে তাকিয়ে দেখে জাঙ্কুক। তার কথা শুনে ভীষণ লজ্জা পেয়ে গান গাওয়া বন্ধ করে দিল তে। আরে গান গাওয়া বন্ধ করলে কেন? গানের কথা তো ভারী চমৎকার। তে কোনো উত্তর দিল না। জাঙ্কুক আবারও বলে উঠলো, এখন এখানে বসে আছো, ওইদিকে তো সকলে রং খেলছে, কাদা ছোড়াছুড়ি করছে। আমি খেলবো না, এর আগের বার কাদা খেয়ে আমার অবস্থা নাজেহাল করেছিল, তাই এখানে বসে আছি। আপনি রং খেলছেন না কেন? আমিও খেলতে গিয়েছিলাম, গিয়ে দেখে তুমি নেই, তাই তোমাকে খুঁজতে এখানে চলে এলাম। তোমার মতো সুন্দরী একখানা ব্যায়াম থাকতে একা একাকি রং খেলা জমে বলো? বলে জাঙ্কুক পাকা হাসি দিল। জাঙ্কুকের কথা শুনে তে তার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? জাঙ্কুক শেষ বাজাতে লুকিয়ে থাকা বাড়ির সব রং খেলা পাবলিক গুলো বেরিয়ে এলো। ওদের দেখে তে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার আগেই জাঙ্কুক ভরা এক বালতি রং তের উপর ঢেলে দিল। তের মেজাজটাই খারাপ হয়ে গেল। সব থেকে রাগ বেশি হলো জাঙ্কুকের উপর। তেও কম যায় না, জাঙ্কুককে শরীরের সব শক্তি দিয়ে ধাক্কা মারলো দিঘির পানিতে। বেচারা নিজেকে বাঁচাতে চেয়েও আছাড় খেয়ে পানিতে পড়লো। তার পানিতে পড়া দেখে তে হা হা করে হেসে দিল, কিন্তু তের হাসিটা খুব বেশি স্থায়ী হলো না। তার আগেই পিছন থেকে কেউ একজন তেকেও ধাক্কা দিল। ফলস্বরূপ তেও গিয়ে পানিতে পড়লো। কোনো মতে বিয়েটা কাটলো। সন্ধ্যার দিকে ন্যান্সিকে বিদায় দেওয়া হলো। জাঙ্কুকের মা বাবা আজকে এসেছে। তার বাবার কাজের জন্য হলুদে আসতে পারেনি। জাঙ্কুকের মা অসুস্থ, তার যত্ন করতে তের মা তেকে নিয়োগ করেছে। প্রচন্ড গরম পড়ছে, তাই জিনকে শরবত বানিয়ে খাওয়ালো। তার মাথা ব্যথা করছিল, তাই হালকা মালিশ করে দিল তে। আর তার সাথে অনেকক্ষণ আড্ডা দিল। কথায় কথায় জিন বলে উঠলো, সত্যি তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, খুব সহজে মানুষের সাথে মিশতে পারো। তার কথা শুনে তে মুচকি হাসি দিল। জিন আবারও বলে উঠলেন, ইস, তোমার মতো মিষ্টি একটা মেয়ে যদি আমার জাঙ্কুকের বউ হতো। তা মা, তুমি কোন ক্লাসে পড়ো? জিনের কথা শুনে তে অবাক চোখে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। জিনকে থেকে তার বজ্জাত বদরাকে পোলার বউ বানানোর পরিকল্পনা করছে নাকি? না, এখানে থাকা উচিত হবে না। যাদের বড় ছেলে আছে সে আন্টিদের সাথে কথা বলাই যাবে না। দেখা যাবে বাবা মায়ের কাছে আর বিয়ের প্রস্তাব পাঠাবে। মনে মনে কথাগুলো বলে তে মিনমিন করে বলে ওঠে, আন্টি, আমি অনেক ছোট মানুষ, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। জাঙ্কুকের মা আরো কিছু বলতে চেয়েছিলেন, তার আগেই তে বাইরে একটু কাজ আছে বলে সেখান থেকে কেটে পড়ে। অনেকটা রাত হয়ে গেছে, তের মায়ের কোনো খবর নেই। সে খুব ব্যস্ত মানুষ, নিজের আদরের ছোট ভাইজি বলে কথা। অন্য সময় হলে তের খবর রাখতে আরো 4-5 জন লোক নিয়োগ করতো। রোজ জিসু তের সাথে নেই, ওদের ক্রাশকে তে পচিয়েছে, তাই তার সাথে ঝগড়া করে তে সঙ্গ ত্যাগ করেছে। লিসাও নিজের বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চলে গেছে। এখন তের সঙ্গে বলতে ক্লাস 4-এ পড়া এক ভাগ্নি 2-তে পড়া খালাতো ভাই। বাড়ির পাশেই মেলা বসেছিল। বাড়ি থেকে তাকালে মেলা দেখা যাচ্ছে, মাঝখানে শুধু একটা বড় দিঘি। হঠাৎ তার মনে হলো এখানে বসে মশার খাবার খাওয়ার চাইতে মেলায় ঘুরে আসা ভালো। বিয়ে বাড়ি, তাই সব জায়গায় মানুষের সমাগম, সাথে আলোকিত চারপাশ। বেশি কিছু না ভেবে তে সাথে দুটোকে বলল, কিরে, মেলা যাবি? কিছু কিনে দিতে পারবো না, শুধু ঘুরবো, চিংড়ির মাথা ভাজা কিনে ফিরে আসবো। তোদের সেদিকে ভাত দিব? হ্যাঁ হ্যাঁ, যাবো আপু, কিছু কিনে দিতে হবে না। ওরা নাচতে নাচতে বলল, আচ্ছা চল। কিন্তু মাঝখানে কাজুহা আপদে জানালেও তাকে যাওয়ার জন্য
মানিয়ে নিল। মনের সুখে তেরা মেলায় যাওয়ার জন্য রওনা হলো। উঠান থেকে মেলা দেখা গেল। রাস্তায় যেতে হলে অনেকখানি রাস্তা পেরোতে হয়। মনের ভিতরে একটু ভয় উকি দিল তের। তবে অর্ধেক রাস্তা যখন এসে পড়েছে তখন আর বাড়ি ফিরে যাওয়ার প্রশ্ন ওঠে না। তিনজনে মেলায় ঘুরলো, ভালোই লাগলো। হঠাৎই সেখান থেকে চলে আসার সময় চোখে পড়লো চাঙ্কুকের উপর। তের দিকে কেমন রাগী চোখে তাকিয়ে আছে। যেখানে যায় মোট কথা সেখানে এই বজ্জারের সাথে তার দেখা হয়ে যায়। আর মাঝখান দিয়ে বিশাল বড় ঝামেলার সৃষ্টি হয়। চাঙ্কুকের সাথে জেহব আছে। জেহবকে মাঝে মাঝে তের মনে হয় চাঙ্কুকের খাস চামচা। চাঙ্কুককে সেখানে দেখে তের চলে আসলো। কোনো ঝামেলা করতে চায় না সে। এখন মূল টার্গেট হচ্ছে চিংড়ির ভাজা কিনে তাড়াতাড়ি বাসায় ফিরে যাওয়া। তার মা যদি জানে এত রাতে সে মেলা এসেছে, তার পিঠের চামড়া তুলে ফেলবে। দোকানে যাবে তার আগে একদল ছেলে সেখানে মারামারি লেগে যায়। সেই মারামারি দেখার জন্য আরো ছেলের ভিড় জমে যায়। সব ছেলেদের মাঝে তে দাঁড়িয়ে আছে, সাথের পিছে দুটো নেই। তে শরীরে কেমন জানি অজানা ভয়ে শিহরণ বয়ে গেল। কোনো মতে ভিড় ঠেলে এক কোণায় চলে এলো। এর মাঝে 4-5টা ছেলে থেকে টেনে একটা অন্ধকার ভাঙা দোকানের দিকে নিয়ে যাচ্ছে। অতিরিক্ত ভয়ে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না তের। তে যে চিৎকার করে লোকজনের কাছে সাহায্য চাইবে সেই গলার স্বরটুকু আসছে না। হঠাৎ করে কেউ তের হাত টেনে ধরলো। পিছনে তাকিয়ে দেখে চাঙ্কুক, জেহব। তাদের দেখে তের মধ্যে প্রাণ ফিরে এলো। চাঙ্কুক আর জেহব কয়েকটা কিল ঘুষি দিতে সবগুলো দৌড়ে পালালো। চাঙ্কুকের চোখেতে স্পষ্ট রাগ দেখতে পাচ্ছে। তে ঢোক গেলে ওরা আমাকে ওই অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছিল। আমি আর কিছু বলতে পারলো না। তার আগে চাঙ্কুক তেকে কষে একটা থাপ্পড় মারলো। ততক্ষণে আশেপাশের অনেকেই তেদেরকে ঘিরে ফেলেছে। এত মানুষের সামনে থাপ্পড় খেয়ে মান-সম্মান খুঁয়ে তের মাথা হ্যাং করেছে। থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জেদ চাপলো তের মনে। চাঙ্কুকের রাগে মুখের দিকে তাকিয়ে নাক মুখ ফুলে সামনের দিকে হাঁটা দিল তে। কিছুটা এগোনোর পর পড়লো বিশাল বিপদে। পিছনে তাকিয়ে দেখে জেহব আর চাঙ্কুক আসছে। আর এই বিপদ থেকে এখন একমাত্র চাঙ্কুকে পারে উদ্ধার করতে। তে তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তের চোখের ভাষা স্পষ্ট বলে দিচ্ছে, এখন মামা আমাদের হাত থেকে আমাকে বাঁচান। তারা সত্যি জানতে পারলে আমাকে খুন করে ফেলবে। চাঙ্কুক তের করুণ দৃষ্টি উপেক্ষা করে বাঁকা হাসি হাসলো। তের মাই অঞ্জু রাগী গলায় তেকে জিজ্ঞেস করলো, এত রাতে একা একা মেলায় এসেছিস কেন? যদি একটা অঘটন ঘটে যেত? মা, আমি একা আসিনি, চাঙ্কুক ভাইয়া, জেহব, কাজুকে সাথে নিয়ে এসেছি। তের কথা শেষ হতে চাঙ্কুক বলে ওঠে, মিথ্যা কথা আন্টি, তে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওরা তিনজন একাই মেলায় এসেছে, আমাদের সাথে না। আর ওদের লিডার হচ্ছে আপনার সুন্দরী মেয়ে। জানেন কি হয়েছে আন্টি? হ্যাঁ আমি জানি। না আন্টি, আপনি কিছুই জানেন না। মেলায় মারামারি লাগার পর কাজু আর থেকে ফেলেই পালায়। মেবি বাড়ি চলে গিয়ে আপনাদের খবর দিয়েছে। এদিকে আপনার সাহসী সুন্দরী কন্যাকে 4-5টা ছেলে অন্ধকার দোকানে থেকে টেনে নিয়ে যাচ্ছিল। ভাগ্যিস মেলায় ঘুরতে এসেছিল, তখন তের দিকে চোখ পড়লো। এরপর বাকি কথা শোনার আগেই তের মা তেকে এলোপাথারি কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। রাগী স্বরে বলে ওঠেন, তুই কি বড় হোস না তে? কিছু কি বুঝিস না? আজ যদি কোনো অঘটন ঘটে যেত তোর বাপের কাছে কি জবাব দিতাম? এত শাসন আর চোখে চোখে রাখার পরেও রাত বেরাতে মেলা ঘোরা তোর বের করছি। বাড়ি চল, আজ পিটিয়ে যদি তোর লাশ না ফেলে তবে আমি একজন না। কলেজে এত বড় তোর? সারা রাস্তা ধরে বকতে বকতে থেকে বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে আসার পর সবাই ইয়ঞ্জনের কাছে ঘটনা জানতে চাইলে সবাইকে ঘটনা বলার সময় 2-4টা থাপ্পড় খায় তে। সবার সামনে মার খেয়ে তে ভীষণ অপমানিত বোধ করে। কোন রকম কান্না চেপে দৌড়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। তে তো চাঙ্কুকের উপর সেই রেগে আছে। মনে মনে ভাবছে বেটাকে একবার একা পেলে তারপর দেখি জিনিস হাড়ে হাড়ে টের পাওয়াবে। তের কান্না দেখে একজনের মনে খুব আঘাত লাগে। সে একজন হচ্ছে চাঙ্কুক। তে যখন কাঁদতে কাঁদতে ছাদে আসছিল তখন চাঙ্কুক ওর পিছন পিছন আসে। নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় চাঙ্কুকের। তে তার বাবাকে ফোন করে, কিরে তে, এত রাতে কল দিয়েছিস? কোনো সমস্যা হয়েছে? না আব্বু, কোনো সমস্যা হয়নি। তুমি ঘুমিয়ে পড়েছো? এইমাত্র শুয়ে পড়তাম। তা তুই কাঁদছিস কেন? বাবার কথা শুনে তে হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, বাবা আজকে বিয়ে দাওয়াত খেয়ে তোমার সাথে চলে গেলেই ভালো হতো। একটু মেলায় গিয়েছিলাম বলে আমাকে সবার সামনে কাজিনদের সামনে বকাঝকা করেছে, মেরেছে। আমি বড় হয়নি আব্বু, বলো? সবার সামনে আমার অনেক লজ্জা লেগেছে। তুমি কালকে আমাকে নিতে আসবা। থাকামো কাঁদে না, আমি কালকে সকালেই তোমাকে নিতে আসবো, আর তোমার আম্মুকেও। আচ্ছা রাখছি, ভালো থেকো। তো খুব ভালো করে জানে তার আব্বু কালকে নিতে আসবে না। তাকে মনে সান্ত্বনা দিয়েছে। তে চোখ মুছে পিছনে ঘুরে দেখে চাঙ্কুক দাঁড়িয়ে আছে। চাঙ্কুককে দেখে তের মেজাজ আরো খারাপ হয়ে যায়। একি আপনি এখানে কি করছেন? সরি তে, আই এম রিয়েলি সরি। তে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, সরি? কিসের সরি?
সরি। আর তোমার ভালোর জন্য আর মাকে বলে দিয়েছি, তবে ভাবিনি আন্টি সবার সামনে এমন করবে। মাকে যেন আপনি নতুন ছেলে, 1.5 বছর আগে জিমিন আপুর বিয়েতেও আপনি সেম কাজটা করেছিলেন। চিঠি দিয়েছিল লিসা আপু, আর আপনি মাকে বলে দিয়ে মা খাইয়েছিলেন আমাকে। তা মায়ের সামনে ভালো মানুষ সেজে আপনার 2 পয়সা লাভ হয়েছিল? না, কোনো লাভ হয় নাই। তবে মেয়েদের অতি সাহস থাকা ভালো না। আজকে মেলায় যদি তোমার সাথে একটা দুর্ঘটনা ঘটতো তখন কি হতো? আন্টিকে বলেছি যাতে উনি তোমাকে শাসন করে, আর ভবিষ্যতে যাতে তুমি অতিরিক্ত সাহস দেখে কিছু না করো। পরবার আন্টিকে ঘটনাগুলো জানানোর কারণ এগুলোই। যাই হোক, রাগ দেখিয়ে যে ম্যাডাম আপনি ফোন আছাড় দিয়ে ভেঙে ফেললেন, তার কি হবে? ফোন আছাড় দিয়েছি, আপনার কপাল ভালো আপনাকেই তুলে আছাড় দিইনি। বলেই তে এক মুহূর্ত দেরি না করে ছাদ থেকে নেমে গেল। তে চলে যেতেই ওর দিকে জাঙ্কুক একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলে উঠল, রাগলে কিন্তু ম্যাডাম আপনাকে সেই লাগে। খুব শীঘ্রই আমি আপনাকে আমার মনের কথা জানাবো। আজকে ন্যান্সির বউ ভাত, তাই তে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে দেখে ওর বাবা চলে এসেছে। ওর বাবা যে সত্যি চলে আসবে তা কখনোই সে ভাবেনি। বাবাকে বাড়িতে যাওয়ার কথা বলে ওর বাবা কোনো উত্তর দেয় না। রোজ সকাল সকালে তেকে পাগল বানিয়ে ফেলেছে জাঙ্কুকের কাছে ওর ব্যাপারটা বলার জন্য। তে সাফ কথা, ও জাঙ্কুকে কিছু বলতে পারবে না, আর নতুন করে অপমানিত হতেও চায় না। কিন্তু রোজ তো নাচর বান্ধা, মুখ দিয়ে একটা কিছু বের হলে সেটা না করা অবধি ভাঙা রেডিওর মতো কানের কাছে বাজে থাকে। ওদিকে ফোনটাও খুঁজে পাচ্ছে না। মেজাজ পুরো খিটখিটে হয়ে আছে তে। রোজের কথা রাখতে তে জাঙ্কুককে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে তাকে দিঘির পাড়ে পেল। রোজের মনের কথাগুলো তাকে জানানোর জন্য তার পাশে বসে পড়লো। বসার পরে তার হাতের দিকে খেয়াল করতে দেখলো তার ফোন। তের গ্যালারির ছবিগুলো দেখছে। ব্যাপারটাতে তের বেশ রাগ হলো। তে ছো মেরে ফোনটা নিয়ে নিল। জাঙ্কুকের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি সেই ফোন চোর? এদিকে মনে মনে স্থানাকে ইচ্ছে মতো বকে ভেবেও রেখেছি ও আসলে উদুম বাদুম কেরানি দেব। আর আপনি আমার ফোন ধরেছেন কেন? আমার ফোনের লক পাসওয়ার্ডও বা জানেন কিভাবে? আপনি কি আর এই জীবনে আমার পিছু ছাড়বেন না নাকি? বলা নেই কয় নেই আমার ফোন চালাচ্ছেন? আপনার সাহস তো কম না? একদমই কথাগুলো বলে থামলো তে। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে বলল, একসঙ্গে এত প্রশ্ন করলে উত্তর দেব কিভাবে? একটা একটা করে উত্তর দিই। প্রথমত, আমি তোমার ফোন চুরি করিনি, জেবকে দিয়ে আনিয়েছি। তাছাড়া চুরি করলে ফোন বন্ধ থাকতো। আর যেহেতু তুমি আছাড় দিয়ে ফোন ভেঙেছো, তাই তোমার ফোনটা ধরেছি। এতে সাহসের কিছুই নেই। আর হলুদের দিন তোমার ফোনের লক খুলতে দেখেছি। দ্বিতীয়ত, তুমি যদি বলো তবে সারা জীবন তোমার পিছু পড়ে থাকতে পারি আমি। বিরক্তকর। জেবকে হচ্ছে আপনার খাস চামচা, যেমন করেন তেমন শিশু। অনেক পার্সোনাল জিনিস না বলে ধরেন। এসব আমি মোটেও পছন্দ করি না। নেক্সট টাইম আমার কিছুতে হাত দিলে হাত কেটে রেখে দেব। বলেই তে চলে যেতে নিলে জাঙ্কুক বলল, বাহাতে ঝগড়া করতে তো তুমি বেশ এক্সপার্ট। আর আপনি যে মারামারিতে এক্সপার্ট, মেয়েতে ঠাস ঠাস চড় মেরে বসে, সেটা আমার মতো ভোলা ভালা মেয়েকে চড় দিয়েছেন। আপনার বদলানোর কারণে এখন আপনার বউ ভাগবে। আমি মোটেও বদলাগি নই। সেদিন তোমার দোষেই থাপ্পড় খেয়েছিলে, একা একা মেলায় গিয়েছিলে বলে খুব রাগ হয়েছিল। আর বউ ভেঙে যাওয়ার কথা বলছো? বউকে এত ভালোবাসবো যে বউ আমাকে চোখে হারাবে। হয়েছে, বিয়ের আগে বউ পাগলা হয়ে বসে আছেন। তা তুমি কি কিছু বলতে এসেছিলে তে? হ্যাঁ, এসেছিলাম, কিন্তু এখন আপনার সাথে কথা বলার মুড নাই। আপনার কর্মকাণ্ডে বেশ রাগ লাগছে। আমার গতকাল থাপ্পড়ের কথা মনে পড়ে গেল। সুন্দরী মেয়েদের এত রাগ দেখাতে নেই, জানো না? রাগলে তাদের ভয়ঙ্কর সুন্দরী লাগে। তাই যে কথা বলতে এসেছো বলে যাও। রোজের কথা ভেবে তিনি নিজেকে শান্ত করলো। তারপর জাঙ্কুকে জিজ্ঞেস করলো, আপনি জানেন কিভাবে আমি কিছু বলতে এসেছিলাম? এই তো, আমাকে দেখলে সবসময় দূরে দূরে থাকো, আর এখন এসে আমার পাশে বসলে। হ্যাঁ, কিছু কথা বলতে এসেছি। কয়েকটা কথা জিজ্ঞেস করবো, সোজাসুজি উত্তর দেবেন। যদিও জিজ্ঞেস করতে লজ্জা লাগছে, তবুও আজাইরা উত্তর দিলে খুশিতে নাক ফাটিয়ে ফেলবো, আগে বলে দিলাম। জাঙ্কুক উচ্চস্বরে হেসে দিয়ে বলল, আচ্ছা বলো। আপনার মনের মানুষ আছে, কিংবা আপনি কাউকে ভালোবাসেন? তের কথা শুনে জাঙ্কুক মনে মনে হাসলো। যাকে সে ভালোবাসে সে যখন কথা বলে তখন কি উত্তর করা উচিত? তাহলে কি তেওকে পছন্দ করে? মনের মানুষ বলতে একটা মেয়েকে আমি 1.5 বছর আগে একটা বিয়েতে এসে খুব ভালো লেগে যায়। এরপর কিছুদিন আগে তার সাথে আবারও দেখা হয়েছে। সে আমাকে পছন্দ করে কিনা জানি না, শুধু আমাকে দেখেই পালানোর চেষ্টা করে। আমি তাকে খুব ভালোবাসি, বলা যায় একপাক্ষিক ভালোবাসা। জাঙ্কুক ভাইয়া, ভালোবাসি সে বাসে না এসব পেঁচিয়ে বলে হবে না, সোজা কথা বলবেন। আপনি কি সিঙ্গেল নাকি রিলেশনশিপে আছেন? আমি সিঙ্গেল। গুড, রাস্তা তাহলে ক্লিয়ারই। প্রেম করতে চান? তের কথা শুনে জাঙ্কুক খুশিতে আটখানা। বেশ চিৎকার দিয়ে বলে উঠলো, আই ক্যান বিলিভ দিস। আমি যাকে ভালোবাসি
ভালোবাসে, সেই আমাকে প্রপোজ করছে। তার মানে তুমি আমাকে ভালোবাসতে? গ্রেট। জাঙ্কুকের কথা শুনে তের মাথা হ্যাং হয়ে গেছে। তার মানে তার একপাক্ষিক ভালোবাসার মানুষটা সে? এটা কি বলছে জাঙ্কুক? জাঙ্কুক তো দেখে দেখতেই পারে না। জাঙ্কুকের মাথাটা খারাপ হয়ে যায়নি তো? তের ভাবনা ছেদ ঘটে জাঙ্কুক বলে উঠল, কি ভাবছো তে? জাঙ্কুক ভাইয়া, আপনি সব কি বলছেন? আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? আমি আপনাকে ভালোবাসি না। আমি তো জাস্ট জিজ্ঞেস করছিলাম আপনি সিঙ্গেল কিনা। আপনাকে আমার খালাতো বোন রোজ পছন্দ করে, ও আপনার সাথে প্রেম করতে চায়, তাই। জাঙ্কুক হুট করে চিল্লিয়ে উঠল। তার চিল্লানিতে তে ভয় পেয়ে গেল। ব্যাস, আর একটা কথাও না। তুমি এখানে আবার প্রেমের ঘটকালি করতে এসেছো? মন চাচ্ছে তো তোকে থাপড়ে গাল লাল করে ফেলি। বলেই জাঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে একটা ইটে লাথি মারে। তার ফলে তার আঙ্গুল থেকে রক্ত পড়তে থাকে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তে জাঙ্কুককে শান্ত করার চেষ্টা করলো। ভাই, আপনার নখ থেকে রক্ত বের হচ্ছে, আপনি প্লিজ শান্ত হয়ে বসুন, আমি ব্যান্ডেজ এনে ব্যান্ডেজ করে দিই। তের কথা শুনে জাঙ্কুক আরো খেপে গেল। আমার প্রতি তোমার দয়া দেখাতে হবে না, তোমাকে আমি ছাড়বো না। আমি আন্টিকে আবারও পুরো ঘটনা জানাবো, তোমার ঘটকালি করা আমি বের করব। আপনি কিছু বলবেন না প্লিজ, এবার মা জানলে আমাকে প্রাণে মেরে ফেলবে। আপনি এই রোজের কথাটা ভেবে দেখবেন একবার। ও ভীষণ ভদ্র মেয়ে, লক্ষ্মী, ওর মতো মেয়ে আর দুটো হয় না। চাক তের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আবার? তে এবার কিছু না বলে তাড়াতাড়ি চলে আসলো। কি একটা পরিস্থিতিতে পড়লো তে। একদিকে বোন পাগল বানাচ্ছে জাঙ্কুক জাঙ্কুক করে, অন্যদিকে জাঙ্কুক আবার নাকি তাকে ভালোবাসে। এখন তে কি করবে? বউ ভাতের দাঁত খেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরল তেরা। সারাদিন জাঙ্কুকের সামনে যায়নি তে। রোজ থেকে জাঙ্কুকের ব্যাপারে জিজ্ঞেস করলে তে কিছুই বলেনি। এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলেই তে এই ঝামেলা থেকে মুক্তি পাবে। বসার ঘরে বড়দের বৈঠক বসেছে, সেখানে ছোটদের যাওয়া মানা। ছোটরা নিজেদের মতো আড্ডা দিতে ব্যস্ত। হঠাৎ করে রোজ হন্তদন্ত হয়ে ছুটে এলো, এসেই ডেকে পড়ল, দেবু, একটা বিশাল কাহিনী ঘটে গেছে, আমি বড়দের কথা আড়ি পেতে শুনে এসেছি। বলেই হাঁপাতে লাগলো। আর বিশাল কাহিনীটা এবার কি? তোমার বিয়ে জাঙ্কুক ভাইয়ের সাথে, আমি মাত্র শুনে এলাম। রোজের কথা শুনে এদের মুখ অটোমেটিক হা হয়ে গেল। অসম্ভব। রোজের মুখে এই কথা শুনে অবাক হয়ে দৌড়ে গেল জাঙ্কুকের কাছে সবটা জানার জন্য। রোজ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, জাঙ্কুক ভাইয়ের আম্মু তো তোমাকে বউ বানানোর জন্য পাগল হয়ে গেছে। তুমি নাকি তাকে অনেক মায়া নিয়ে সেবা যত্ন করেছো। তোমার মাঝে তিনি তার মেয়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন, তাই তোমাকে জাঙ্কুক ভাইয়ের বউ বানাবে। ওতে আপু গো, আগে জানলে তো ওই আন্টিকে আমি দিনরাত সেবা যত্ন করতাম, এখন কি হবে তে আপু? রোজের কথা শুনে তের বেশ হাসি পেল। তে কোনো রকমে হাসি চেপে বলল, আরে বোকা, কাঁদছিস কেন? তুই এখন থেকে সেবা যত্ন শুরু কর আন্টি, দেখবি আমি তোকেই তার ছেলের বউ বানাতে চাইবে। রোজের সান্ত্বনা দিয়ে রুম থেকে যেতে তের মা ডাক দিল। ইয়ঞ্জনের কাছে যেতেই সে বলে উঠল, তে মা আমার, তোকে একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি। কথার মাঝখানে কথা বলবি না। আমরা আসলে তোর সাথে জাঙ্কুকের বিয়ে দিতে চাই। জাঙ্কুকের মা তোকে ছেলের বউ বানাতে চায়। এত বড় সিদ্ধান্ত তো আমরা একা নিতে পারি না। তোর বিয়ে হবে, তোরও মতামত আছে, তাই না? তোর বিয়ের আলাপ আলোচনা করতেই তোর বাবা এখানে সকাল সকাল এসেছেন। আমরা সবাই রাজি, সব ঠিকঠাক। এখন তুই রাজি হলেই বিয়েটা হবে। তুই কি রাজি মা? ইয়ঞ্জনের কথা শুনে তের মেজাজ খারাপ হয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, সবে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আম্মু, এখন আমি বিয়ে শাদী করব না। আমি ছোট মানুষ, আগে এইচএসসি কমপ্লিট করি, অনার্সে ভর্তি হই, তারপর না হয় তোমরা বিয়ের চিন্তা করো। তের কথাগুলো ইয়ঞ্জনের পছন্দ হলো না। নিজেকে ছোট বানিয়ে রাখবি না তে। আমার তো এসএসসি পাশের পর বিয়ে হয়েছিল, তাই বলে কি আমি কলেজে পড়িনি? আমিও বিয়ের পর এইচএসসি কমপ্লিট করেছি। তাছাড়া অনার্স ভর্তি হবে তো 6 মাস পরে। শুধুমাত্র এইচএসসি পরীক্ষা হওয়ার অপেক্ষা। তোর তো 18 বছর হয়েছে। তোমাদের জামানা আর এই জামানা এক না। তোমাদের সময় বাল্য বিবাহের হার কত ছিল, আর এখন কত? 6 মাস পরে আমি যখন অনার্স উঠবো তখন বিয়ের জন্য ছেলে দেখো। অনার্স ওঠার আগে আমি বিয়ে করবো না। আর জাঙ্কুক ভাইকে তো নাই। তের কথা শুনে তের মা কিছুটা খেপে গিয়ে তেকে কিছু বলবে, তার আগেই জেনি বলে ওঠে, আপা তুই থাম, আমি দেখে ব্যাপারটা বুঝিয়ে বলছি। তে আম্মু শোনো, জাঙ্কুকের আম্মু মাঝে মাঝে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার ছোট ছেলের বউ দেখার অনেক স্বাদ। কিছুদিন আগে জাঙ্কুক ইঞ্জিনিয়ারিং করেছে, জাঙ্কুক চাকরি খুঁজছে, তাই তিনি জাঙ্কুকের জন্য বউ দেখছেন। কাউকেই তার মনে ধরেনি। তোকে পছন্দ হয়েছে, এজন্য তিনি শুভ কাজে দেরি করতে চান না, আর তোকেও পড়াশোনা করাবে। জাঙ্কুক ছেলেটাকেও আমার যথেষ্ট সাপোর্টিভ মনে হয়েছে। দেখতে যথেষ্ট সুন্দর, আচার ব্যবহারও খুব ভালো। এত ভালো ছেলে আমরা হাতছাড়া করতে চাই না। আর জাঙ্কুককে বিয়ে না করার কোনো কারণই আমি দেখছি না। আচার ব্যবহার ভালো দেখলে
করছিস কেন? এই বয়সের মেয়ে তো এমনই হয়। এই বয়সটা আবেগের। তুই ওকে যে কোনো কথা বুঝিয়ে বলবি, তা না করে তুই রেগে যাস। তোর মতোই জেদি তোর মেয়ে। এরপর জেনে তের দিকে তাকিয়ে বলে উঠলো, আম্মু তুমি যে রোজের সাথে বিয়ে দেওয়ার কথা বললে, রোজ সবেমাত্র টেনে পড়ে। ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? ও তো ছোট মানুষ, আর বড় রেখে কি কেউ ছোটকে বিয়ে দেয়? জাঙ্কুক ভাইয়ের সাথে প্রেম করার জন্য আমাকে ধরেছে, সেও ছোট মানুষ। জেনে আবারও বলে ওঠে, তুমি রাজি হয়ে যাও, আমরা কথা বলেছি, ওনারা শুধু এখন বিয়ে পড়িয়ে রাখবে। তোমার পরীক্ষার পর অনুষ্ঠান করবো আমরা। তে মুখ ভেঙচি কেটে উত্তর দিল, আমি কিছু জানি না, শুধু এতটুকু জানি আমি এখন বিয়ে করব না। বলেই রুম থেকে বেরিয়ে গেল তে। পিছনে জেনি ইয়ঞ্জন ডাকছিল, কিন্তু তে ঘুরে তাকায়নি। মোটা রিফ্রেশ করতে ফোনটা হাতে নিয়ে ছাদে যাচ্ছিল তে। কয়েক সিঁড়ি পেয়ে উপরে ওঠার পর দেখে জাঙ্কুক। সে হয়তো ছাদ থেকে নামছিল। তাকে দেখে নিচু স্বরে ডাকলো, তে। সকালের কাহিনী মনে পড়তে তে না দেখার ভান করে পাশ কাটতে চলে যেতে লাগলো। জাঙ্কুক পেছন থেকে তের হাতটা টেনে ধরলো। হঠাৎ টান দেওয়াতে তে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। কি সমস্যা আপনার? হুটহাট আমার হাত ধরেন কেন? তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা নেই, আমার হাত ছাড়ুন। বলেই তে হাত ছাড়িয়ে নিতে গেল, কিন্তু জাঙ্কুক ওর হাতটা ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরলো। আমার কথা না শুনলে ছাড়বো না। দেখুন, আমি অতটা বেহায়াও নই যে যার হাতে চড় খেয়েছি তার সাথে কথা বলবো। উফ, আগের কথা বাদ, আমি যে তোমার হবু বর সেটা জানো? তে নাক মুখ ফুলে অন্যদিকে ঘুরে পড়ল। আমি এই বিয়েতে রাজি হইনি, সো আপনি আমার হবু বড় না, আর না আমি আপনার হবু বউ। আপনি কি মানুষ বলুন তো? আপনার সাথে প্রেম করতে রাজি হলাম না, বলে সরাসরি আন্টিকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন। আমি মাকে কিছু বলিনি, মায়েরই তোমাকে ভীষণ পছন্দ হয়েছে আমার বউ হিসেবে। যাই হোক, আজকে কিন্তু তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, পুরো আমার বউয়ের মতো। মানে আপনার আরেকটা বউ আছে? ছি, মানুষ কি খারাপ, এক বউ থাকতে আবার কেউ আরেকটা বিয়ে করতে চায়? জাঙ্কুক চোখ রাঙিয়ে বলল, কথা তো পেঁচাও কেন? আমি বোঝাতে চেয়েছি তোমাকে এত সুন্দর লাগছে যে মনে হচ্ছিল তুমি আমার বিয়ে করা নতুন বউ। আজের কথা না আমার শুনতে একদম ভালো লাগে না। কি গুরুত্বপূর্ণ কথা যেন বলতে চাইছিলে, সেটা তাড়াতাড়ি বলুন, আর আমার হাত ছাড়ুন। ভালোবাসিতে ভালোবাসি প্রিয় তোমাকে। ফালতু যত সব। বলে জাঙ্কুকের কাছ থেকে হাত ছুটে ছাদে না গিয়ে নিচে চলে গেল তে। নিচে নামতেই তে দেখে রোজ জিনের পায়ে তেল মালিশ করছে। তেকে দেখে জিন তাকে ডাক দিল, তোমরা বোনগুলো সত্যি অনেক ভালো। আমার পা ব্যথা করছে শুনে সরিষার তেল রসুন দিয়ে হালকা গরম করে এনে পায়ে মালিশ করে দিচ্ছে। সুন্দর দেখে আমার সেবা যত্ন করছে, আমাকে শরবত বানিয়ে খাইয়েছে, নিজে থেকে চুল আছড়ে দিয়েছে, এক মুহূর্ত একা থাকতে দেয়নি। যে বাড়ির বউ হবে সে বাড়ির ঘরে লক্ষ্মী হবে। জিনের মুখে রোজের প্রশংসা শুনে তের হাসিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। নিজেকে কোনো মতে সামনে নিল তে। এর মাঝে জিন আবারও তেকে বলে ওঠে, তে মা, তোমাকে সরাসরি কয়েকটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না? তোমাকে নিজের মেয়ের মতো ভেবেই জিজ্ঞেস করছি, তুমি নাকি জাঙ্কুককে বিয়ে করতে রাজি হওনি? তোমার মা আমাকে বললেন, তা রাজি না হওয়ার কারণটা বলবে মা? সরাসরি এমন প্রশ্ন শুনে তে থতমত খেয়ে গেল। তে তো আর বলতে পারে না তার নিজের খালাতো বোন তার ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তে আমতা আমতা করে উত্তর দিল, আন্টি সামনে আমার এইচএসসি পরীক্ষা, তাই এখন বিয়ে করতে চাচ্ছি না। বিয়ে হলে পড়াশোনার বিরাট ক্ষতি হবে। তাছাড়া জাঙ্কুক ভাই খুব রাগী, আমাকে সেদিন সবার সামনে মেলায় চড় মেরেছিল। তের কথা শুনে জিন জোরে হেসে ফেলল, এই সমস্যার কারণে তুমি বিয়েতে রাজি হওনি? এই জাঙ্কুক, এদিকে আয়। তে দেখে জাঙ্কুক দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ নিশ্চয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। জিন জাঙ্কুককে তের পাশে বসতে বলল। ব্যাপারটা দেখতে অনেক লজ্জা বোধ করলো। জিন জাঙ্কুকের কানটা ধরে গালে হালকা করে থাপ্পড় দিয়ে তেকে বলে, তে আম্মু, এবার খুশি হয়েছো? জাঙ্কুককে মেরেছি। জিনের কথা শুনে তে হা হা করে হেসে দিল। ছোট বাচ্চারা মাটিতে পড়ে ব্যথা পেলে যেমন মাটিকে মেরে বাচ্চাদের সান্ত্বনা দেয়, জিনের কাহিনীটাও তের কাছে ঠিক তেমনই মনে হলো। সকালে নাস্তা করে দিঘির পাড়ে বসে আছে তে। এখন সকাল 9টা। অন্য সময় তে হয়তো ঘুম থেকে উঠতো না, কিন্তু কালকে তের বিয়ের ব্যাপারটা শোনার পর থেকে দুশ্চিন্তায় ঘুম আসছে না তার। বিয়েতে তে মত দেয়নি, তবে বাড়ির সবাই বিয়ে দেওয়ার জন্য যে পাগল হয়ে আছে, কে জানে কি হয়। বোবাদকে আজকে সকালে তেদের বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু ইয়ঞ্জনের ভাব দেখে মনে হচ্ছে না আজ যাবে। তের এখন নানু বাড়িতে এসে একদিনও থাকতে ভালো লাগে না। আগে জিমিন ন্যান্সি ছিল, তার একটু ভালো লাগতো তার। এখন তো তাদেরও বিয়ে হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে তারা। এসব ভাবতে ভাবতেই কারো পায়ের আওয়াজে পিছনে তাকিয়ে দেখে জাঙ্কুক পাটি পেটে ভাসছে। তিনি ঘুরতে দেখে সে বলে ওঠে, তোর এখনই তোমার মাথা ঘুরে আমাকে দেখতে হলো? তোমাকে ভাবতে ভয় দেখাতাম। আমি বাচ্চা মানুষ না যে
হাউ দিলে আমি ভয় পাবো। জাঙ্কুক তের পাশে বসতে বসতে বলে, কি করছিলে তে? আপনাকে মিস করতে তো মরে যাচ্ছিলাম, এখন আপনাকে দেখে প্রাণে বাঁচলাম। ওমা তাই? এখন এত মিস করলে ভবিষ্যতে কি হবে করতে? উফ, অসহ্য। যেখানে যাই সেখানে আপনি পিঁপড়ার মতো ঘ্রাণ পেয়ে চলে আসেন। এখানে এসেছেন কেন? তোমার সাথে কথা বলতে। আমি তো বেহায়া নই, আপনার সাথে কথা বলবো? আপনি আমাকে সাথে মেলায় চল মেরেছেন। তের কথা শুনে জাঙ্কুক কিছুটা ক্ষেপে গিয়ে বলে, এই এক পা চাল শুনতে শুনতে কান ধরে গেল। এই কথা এই নিয়ে তুমি মনে হয় 500 বার বলেছো। যতবার দেখা হয় ততবার এক কথা। থাপ্পড়টা যদি কান থাকতো তাহলে সে হয়তো বয়রাই হয়ে যেত, পালানোর চেষ্টা করতো। এই একটা থাপ্পড়ের খোঁটা আর কত দিবা? 100 বছর পরে মরার পরেও কঙ্কাল হয়ে এসেও আমাকে খোঁটা দিবা? তুমি যে আমার ফোন ভেঙেছো, আমি কিছু বলেছি? তে জাঙ্কুকের বিপরীতে কিছু বলতে পারলো না, নিজের কাছে লজ্জিত হলো। সত্যি তো, এই এক থাপ্পড় নিয়ে কতবার হেনস্থা করলো জাঙ্কুককে। জাঙ্কুক ফোন ভাঙা নিয়ে ওকে কিছুই বলেনি। তে এবার জাঙ্কুকের সাথে ভাব জমাতে চাইলো, কি বলবে কিছুই খুঁজে পাচ্ছিল না। আমতামতা করে জিজ্ঞেস করলো, আপনার প্রিয় রং কি? তের প্রশ্ন শুনে জাঙ্কুক ভ্রুকুচকে বলল, কি রাখি ম্যাডাম, এখন এত ভালো ব্যবহার? সবসময় তো আমি কিছু জিজ্ঞেস করলেই তেরাবাঁকা মার্কা উত্তর দাও, তবে রাগলে কিন্তু তোমাকে ভয়ঙ্কর সুন্দরী লাগে। থাক, আপনার সাথে ভালো করে কথা বলাই ভুল। জাঙ্কুক কিছু বলবে এর মাঝেই রোজ থেকে ডাক দিল। রোজ মেয়েটা একটা গাধা, হাঁটুর নিচে বুদ্ধি, কত কিছু করে। রাগী ম্যাডাম নিজে থেকে একটু কথা বলতে এসেছে। জাঙ্কুকের পুরো কথা শেষ করার আগেই তে বলল, খবরদার আমার বউকে গাধা বলবেন না, আরেকবার বললে আপনার খবর আছে। তবে আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ আপনি না। বলেই তে দৌড়ে চলে গেল। জাঙ্কুক তে দৌড়ে চলে যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে ভাবতে লাগলো তে শেষ কথাটা আসলে কি বলতে চাইছিল। তে রুমে আসার সাথে সাথে রোজ বলল, আপু, তোমার কাছে একটা কথা গোপন করেছিলাম, শোনার পরে প্লিজ তুমি আমাকে বকা দিও না। কি কথা শুনি? আমাকে একটা ছেলে পছন্দ করতো, আমারও মোটামুটি তাকে ভালো লাগতো, কিন্তু কাউকে বলিনি। কাল রাতে ও আমাকে ওর মনের কথা বলেছে, আমিও রাজি হয়েছি। আমার মনের মানুষ আমি পেয়ে গেছি। তুমি জাঙ্কুক ভাইকে বিয়ে করে নাও আপু, তাকে জিজু হিসেবে আমার বড্ড পছন্দ হয়েছে। রোজের কথা শুনে তের মুখ অটোমেটিক হা হয়ে গেল। ক্লাস 10 এ পড়ে তলে তলে এত কিছু। আপনাকে খালামণির ছোট মানুষ মনে করে, আর আপনি তলে তলে এই আর জাঙ্কুক ভাইয়ের সাথে প্রেম করার জন্য পাগল হয়েছিলেন। আর এখন বলছেন জিজু হিসেবে তোমার পছন্দ হয়েছে। বদমাইশ লুচু মেয়ে। আরে তে আপু, তুমি ভুল ভাবছো। আমি জাঙ্কুক ভাইয়ের উপর ক্রাশ খেয়েছি ঠিকই, প্রেম করতে চেয়েছিলাম, কিন্তু এখন তাকে চাই না। এখন আমার জনকে পেয়ে গেছি। ভাইরে ভাই, টেনে পরে এত কিছু বুঝিস। আমি তো কিছুদিন পর ইন্টার পাস করব, তাও কারোর সাথে সম্পর্কে জড়াইনি। শোন, এখন আবেগের বয়স, নিজের আবেগকে কন্ট্রোল করতে শেখ। চারটার সাথে প্রেম করিস না। আরে না আপু, এই দুজনকেই আমার পছন্দ হয়েছে, এছাড়া আর কেউ নেই। ওদের কথার মাঝে জিমিন ঘরে ঢোকে। রোজ, তুই নাকি জাঙ্কুকে পছন্দ করিস, এজন্য জাঙ্কুককে তুই বিয়ে করতে চায় না? তুই নাকি এজন্য আমার শাশুড়িকে অনেক সেবা যত্ন করছিস? জিমিনের কথা শুনে তারা দুজনে টাসি খেলো। রোজ বলে উঠলো, কে বলেছে তোমায় এসব? তোমার শাশুড়ি? আরে না, জাঙ্কুক বলেছে। আরে না জিমিন আপু, জাঙ্কুক ভাই মজা করেছে। রোজকে কিছু বলতে দিল না তে, কি বলতে কি বলে ফেলে। তখন আবার আরেক ঝামেলা। শুনতে তুই কিছু কথা বলি, তুই ফুপির এক ফুপিরও কথা শুনতে চাস না, তাই আমাকে পাঠিয়েছে। ফুপি তোকে আজকে সারাদিন ভাবার সময় দিয়েছে। যদি তুই এই বিয়েতে মত না দিস, তাহলে কালকে আমার শাশুড়ি আর জাঙ্কুক চলে যাবে। ভেবে দেখ তুই কি করবি। জাঙ্কুক ছেলে হিসেবে ভালো, চেহারা মাশাআল্লাহ সুন্দর, পড়াশোনাও করেছে, শ্বশুর শাশুড়িও ভালো, আর তুই আমার যা হলে কত ভালো হবে। তে জিমিনকে বলল, আচ্ছা আপু, ভেবে নি, পরে জানাচ্ছি। সারাদিন তে এটা সেটা করে কাটিয়ে দিল। এখন রাত 12টা, কিছুতেই তার ঘুম আসছে না। একবার তার মনে হচ্ছে বিয়ে করলে সামনে পরীক্ষা, রেজাল্ট খারাপ হবে। আবার মনে হচ্ছে বিয়েটা করেই ফেলা যায়, জামাইও দেখতে সুন্দর আছে। জাঙ্কুককে যে তার একেবারে ভালো লাগে না তাও না। এই কয়েকটা দিনে তার সাথে কথা বলতে বলতে বলা যায় তাকে ভালোই লাগে। তে যদিও বাইরে তা প্রকাশ করেনি। এসব ভাবতে ভাবতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল তে। সকালে ঘুম থেকে উঠে বাইরে আসতে দেখে বড়রা বসে আলাপ আলোচনা করছে। দেখে দেখে ওর খালামণি জেনি বলে উঠল, কেমন সকলে তোমার মতামত জানার জন্য অপেক্ষা করছে। তে গতকাল রাতে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে ও এই বিয়েতে রাজি, কিন্তু ও এখন কিভাবে সবার সামনে বলবে ও বিয়েতে রাজি। ওর ভীষণ লজ্জা লাগছে। তেমন কিছু একটা তো বলো। তোমার উত্তর হ্যাঁ হলে হ্যাঁ বলে দাও, আর না হলে না বলে দাও। খালামণি, তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো, আদর করো। তোমরা আমার জন্য যা ভালো মনে হয় তাই করো, আমার কোনো
আপত্তি নেই, শুধু বিয়ের পরে আমাকে পড়তে দিলেই হবে। তের কথা শুনে ইয়ঞ্জনের মুখে বিশাল হাসি ফুটে ওঠে। তের ভীষণ জানতে ইচ্ছে করছে ওর বিয়েতে রাজি হওয়ার কথা শুনে জাঙ্কুকের রিয়াকশন কেমন হবে। কে জানে জাঙ্কুক কোথায় আছে। অন্য সময় দিঘির পাড়ে এসে বসলেই তো জাঙ্কুক এসে জ্বালাতন করে। মনে মনে তে জাঙ্কুককে মিস করা শুরু করলো। কিছুক্ষণ পর তে ঘরে চলে এলো। সকলে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহে নাকি বিয়ে। বাড়ির সকলে ঠিক করেছে তের মামা বাড়ি থেকেই তের বিয়ের অনুষ্ঠান করা হবে, তবে ঘরোয়া ভাবে। এ কারণে জাঙ্কুকের বাবা মা আজকেই তাদের বাড়ি ফিরে গেছে। জিমিনকেও যেতে বলেছে, কিন্তু ও বলেছে মেয়ে পক্ষ হিসেবেই ও দায়িত্ব পালন করবে। জিমিনের কাছে থেকেই কথায় কথা জানতে পারলো তে জাঙ্কুককে একটা গুরুত্বপূর্ণ কাজে ওর বাবা পাঠিয়েছে। জানার কথা জানতে পেরে তে মনে মনে ভাবলো এজন্যই জানাবে কোনো খবর পাত্তা নেই। এর মাঝে তের ফোনে একটা মেসেজ আসলো, অবশেষে বিয়েতে রাজি হলে, এখন থেকে তোমাকে বউ বলে ডাকবো। মেসেজ পড়ে তে মুচকি হাসলো। এতক্ষণে জনাব খবর জেনেছে। পরের দিন কাজ শেষ করে বিকালে জাঙ্কুক জিমিনের বাসায় আসলো। ওর ভীষণ ইচ্ছে করছিল তেকে নিয়ে একাকী কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু তের পরিবার তো বিয়ের আগে একাকী কোথাও ছাড়বে না। তাই জাঙ্কুক ওদের পুরো গোষ্ঠী শুধু নিয়ে ঘুরতে গেল। গোষ্ঠী বলতে ওর সব কাজিনরা। ওরা সবাই মিলে একটা পার্কে ঘুরতে গেল। ঘোরাঘুরি শেষে জাঙ্কুক থেকে ডাকলো একাকী কিছু কথা বলার জন্য। তে একা যেতে লজ্জা লাগছিল, তাই রোজকে সাথে নিতে চাইলো, কিন্তু জিমিন রোজকে ওর সাথে যেতে দিল না। তে জাঙ্কুর কাছে যেতে জাঙ্কুকের হাতে 100 লাল গোলাপ দেয় আর একটা লাভ কার্ড দেয়। সেখানে লেখা সারা জীবন থাকতে চাই তোমার সাথে, ভালোবাসি প্রিয় তোমাকে। কিছুক্ষণ চুপ থেকে জাঙ্কুক বলে ওঠে, তে কিভাবে ঠিক বলা উচিত আমি জানি না, তবুও বলছি আমরা দুজনে তো নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আগের কথা বলে আমাকে ক্ষমা করে দিও। জানি এই ক্ষমা চাওয়াটা আমার আরো আগে উচিত ছিল। তোমার সাথে সেদিন খুব বাজে বিহেভ করেছি। তোমার একা একা মেলা যাওয়া দেখে সেদিন খুব রাগ হয়েছিল, তাই সাথে সাথে আন্টির কাছেও নালিশ দিয়েছিলাম। তবে ভাবিনি আন্টি যে তোমার সাথে এত রুড বিহেভ করবে, যার জন্য আমি দায়ী ছিলাম। যাই হোক তে, তুমি আমাকে আগের সব ভুলের ক্ষমা করবে না? সেদিন আপনার উপর আমার ভীষণ রাগ হয়েছিল, এখন মনে পড়লে রাগ লাগে। আপনাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে টানা 100 বার সরি বলতে হবে, তাহলে আপনাকে মাফ করে দেব জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইয়া? আমি কি এখনো তোমার ভাইয়া লাগে? তে পাকা হাসিতে বলে, ভাইয়াই তো, এখনো তো জামাই হন নাই। ভাইয়া বলে কলিজায় গিয়ে লাগে। ইস ঢং, ভাইয়া থেকে তো সাইয়া হয়ে গেলেন, এখন কি ভাইয়া না ডেকে চাচা ডাকবো? কথাটা বলেই তে লজ্জায় চোখ নামিয়ে নেয়। থাক, আর লজ্জা পেতে হবে না। এই যে আপনি কি তোমাকে 100 বার সরি বলেনি, এড়িয়ে যাচ্ছেন? আরে না, এড়িয়ে যাবো কেন, এখনই বলছি। সরি 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 সরি। এভাবে থেকে জাঙ্কুক একটা না সরি বলেই যাচ্ছে। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের 100 বার সরি বলা গুনলো। জাঙ্কুক সরি বলা শেষ হলে হাঁপাতে থাকে আর বলতে লাগে, জীবনে মনে হয় এতবার সরি কথাটা বলি নাই, আজকে যতবার বললাম খুব শিক্ষা হয়েছে। এই শাস্তি সারা জীবন মনে থাকবে, যার কারণে আমি আরো ভালো ছেলে হয়ে থাকবো। তে দাঁত কেলে হেসে বলে, গুড, মনে থাকে জানো। আপনাকে এবারের মতো মাফ করলাম। চলুন এবার আমরা ওদের কাছে ফিরে যাই। তে তোমাকে একটা কথা বলি। বলো। আমার খুব ইচ্ছে তোমার সাথে পাশাপাশি হাত ধরে হাঁটার। আমার ইচ্ছেটা পূরণ করবে? অবশ্যই করব, তবে আজকে না, এখন তাড়াতাড়ি ওদের কাছে ফিরে যাই। ওরা কি ভাববে এতক্ষণ ধরে এখানে আছি? আমার খুব লজ্জা করছে। বাড়িতে আসার পথে সবাই রেস্টুরেন্ট থেকে খেলেও শুধু তে খায়নি। ও একা রাস্তার ধারে 3 প্লেট ফুচকা খেয়েছে। সবাই ওকে নিষেধ করেছে, তবুও ও কারো কথা শুনেনি। এদিকে বাড়িতে আসার পর থেকেই ওর পেট ব্যথা হচ্ছে। পরের দিন সকালে তে ওর ছোট বোন সানাকে খুঁজছে দোকানে পাঠাতে, স্যালাইন কিনতে, কিন্তু সানা একা যাবে না, ওর সাথে কাউকে পাঠাতে হবে। তে অনেক বলে কয়ে 20 টাকা খুঁজতে দোকানে পাঠালো। যার আগে বলে দিল যাতে পরিচিত কাউকে না বলে যে তের ফুচকা খেয়ে ডায়রিয়া হয়েছে, কিন্তু সানা ছোট বোন বলে কথা। দোকানে যাওয়ার পথে পরিচিত যে জিজ্ঞেস করেছে, সানা কই যাও? সানাও রচনা আকারে উত্তর দিয়েছে, কালকে তে আপু রাস্তা ধারে ফুচকা খেয়ে ডায়রিয়া হয়েছে, ওর অবস্থা বেশি ভালো না, তাই স্যালাইন কিনতে দোকানে যাচ্ছি। স্যালাইন কিনে বাড়ি ফিরতে ফিরতে সকালে জেনে গেল তের ডায়রিয়া হয়েছে। বাড়ির সকলে এসে তের সেবা যত্ন করতে লাগলো। নতুন বউ এখনই অসুস্থ হয়ে গেলে কি হবে? সানা আসলে তে তার মাথায় গাঁটটা মেরে বলে, যার সময় তোকে এই শিখিয়ে দিয়েছিলাম, আমাকে তো তোমার মোবাইলে গেমস খেলতে দাও না, তাই সবার কাছে বলে দিয়েছি। একদম ঠিক করেছি, জাঙ্কুক ভাই থাকলে বেশি ভালো হতো, তাকেও বলে দিতাম। ওদের কথার মাঝে তের ফোনটা বেজে উঠলো। তে ফোন ধরার আগে সানা এক লাফে তে ফোন রিসিভ করে।
আপনি কি জাঙ্কুক ভাইয়া? না হলেও চলবে। শুনে তেপু ডায়রিয়ার রোগী, অবস্থা বেশি ভালো না। তেজ সানার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়ার আগেই সানা সব বলে ফেলল। ও প্রান্তে থাকা ব্যক্তিটি বুঝতে পেরেছে কিনা কে জানে, লজ্জাতে তাড়াতাড়ি ফোন কেটে দিল। বিকালে জাঙ্কুকের পুরো পরিবার তেকে দেখতে এলো। এসেই জিন সবার সামনেই তেকে জিজ্ঞেস করে, তেমা তোমার নাকি ডায়রিয়া হয়েছে রাস্তার ধারের ফুচকা খেয়ে? এখন শরীরের কি অবস্থা? সবার সামনে এমন প্রশ্নে তে ভীষণ লজ্জা পেল। এই তো এখন ভালোই। আমার দেবরটা যে এত কেয়ারিং, এত রোমান্টিক আগে জানতাম না। কি ভালোবাসা রে বাবা। ডায়রিয়া হয়েছে শুনে ফলমূল নিয়ে দেখতে চলে এসেছে। ইস জিমিন আপু, সবার মধ্যে তুমি আমাকে বাঁচাবে। এর মাঝে দেখতে দেখতে কেটে গেছে 5 দিন। আজকে তের গায়ে হলুদ। তে ভাবছে গত 10 দিন আগে সে তার মামাতো বোনের বিয়েতে এসেছিল, অথচ 10 দিনের ব্যবধানে রাত পোহালেই তার বিয়ে। হলুদের সাজে বসে আছে তে। ভালো লাগা খারাপ লাগা দুটোই লাগছে তার। লিসা আর রোজ তেকে হলুদ ছোঁয়াতে গেলে লিসা তেকে বলে উঠল, শেষমেশ আমাদের সবার ক্রাশ পার্টিকে তুই বিয়ে করে ফেললি। আমাদের তো পাত্তাই দিল না। তুই পাত্তা পেলে কিভাবে? এটাই তের জাদু। তে কাউকে পাত্তা দেয় না, তেকে সবাই পাত্তা দেয় বলেই তে হেসে দিল। জাঙ্কুক ও সাঙ্গপাঙ্গ নিয়ে তের হলুদে উপস্থিত হয়। যদিও তের হলুদের অনুষ্ঠান আরো 1 ঘন্টা আগে শেষ হয়েছে। তে মেহেদি দিচ্ছিল, হঠাৎ কেউ একজন বলল জাঙ্কুক এসেছে। তে প্রথমে বিশ্বাস করেনি, এত রাতে জাঙ্কুক আসবে কোথা থেকে। এরপর জাঙ্কুকে দেখে বিশ্বাস করলো। জাঙ্কুক এসে তের গালে হলুদ লাগিয়ে দিল। তোমাকে হলুদ লাগাতে সে দূর থেকে চলে এসেছি, নিজের বউয়ের হলুদের অনুষ্ঠান বলে কথা। আহারে, তা আপনাদের বাড়িতে হলুদের অনুষ্ঠান করেনি? সব মেয়ে তো তোমাদের বাড়িতে, আমাদের বাড়িতে কেউ নেই, সব ছেলে। ছেলেদের দিকে হলুদের প্রোগ্রাম জমে। আসুন আপনাকেও লাগিয়ে দিই বলেই তে জাঙ্কুকের পুরো মুখে হলুদ লাগিয়ে দিল। তে সরতে যাবে, তার আগে জাঙ্কুকও তে সারা মুখে হলুদ লাগিয়ে হেসে উঠল। এরপর জাঙ্কুক আর ওর বন্ধুরা কিছুক্ষণ থেকে প্রায় 1:30টার দিকে চলে গেল। তেরাও সব কাজ সেরে ঘুমাতে চলে গেল। ঘুমে চোখ লেগে আসছিল, হঠাৎই তের মা খালাদের চেঁচামেচি শুনতে পেল সে। বাইরে যে যা শুনলো তা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুকদের গাড়ি নাকি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনা মাত্র তের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বাড়ির সকালে জাঙ্কুককে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তেরও যেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু তাকে নেওয়া হলো না। তের কেন জানি গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছিল। খবরটা শোনার পর থেকে ভিতরটা পুড়ে যাচ্ছিল তার। কয়েক ঘন্টা আগেও কি সুন্দর হাসি খুশি আড্ডা দিল তারা। জাঙ্কুকদের গাড়িতে ওরা 6 বন্ধু ছিল। তাদের মধ্যে জাঙ্কুক আর ইউনো গুরুতর আহত। ওরা দুজন সামনের সিটে ছিল। জাঙ্কুকের মাথার এক সাইড কিছুটা কেটে গেছে, বাম হাতেও প্রচন্ড চোট পেয়েছে। তেকে জিমিন ফোন দিয়ে জানিয়ে দিল জাঙ্কুক সহ ওর বন্ধুরা সুস্থ আছে, তেমন কোনো ক্ষতি হয়নি। জিমিনের কথা শুনে তে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সারাদিনের ঝামেলা কাটে রাত 8টার দিকে জাঙ্কুক বরবেশে তেদের বাড়িতে আসলো। 3 কবুলের মাধ্যমে ওরা দুজন পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে শেষ হলে দুজনকে পাশাপাশি বসানো হয়। তেকে দেখে জাঙ্কুক জিমিনকে বলে ওঠে, কি ভাবি, বউটা বদলে দেন নাই তো? যা আটা ময়দা মেখেছে চেনার তো কোনো উপায় নেই। জাঙ্কুকের কথা শুনে তে ওর হাতে একটা চিমটি কেটে বলে, চিমটি খেয়ে কি মনে হয় বউ বদলে গেছে? উফ, চিমটি দিয়েছো নাকি মাংস তুলে ফেলতে চাইছো? এরপর জিমিন একটা আয়না এনে জাঙ্কুকের সামনে ধরে। আয়নায় কি দেখতে পাচ্ছ জাঙ্কুক? জাঙ্কুক মুগ্ধ দৃষ্টি নিয়ে বলে ওঠে, আকাশ থেকে নেমে আসা একটা পরী। জাঙ্কুকের কথা শুনে আমরা সবাই হালকা চিৎকার দিয়ে শীষ বাজিয়ে ওঠে। এবার তেকে জিজ্ঞেস করলে তে উত্তর দেয়, আমিও দেখতে পাচ্ছি আকাশ থেকে নেমে আসা হ্যান্ডসাম একটা জিন বলে তে হেসে দেয়। তের কথা শুনে সবার মাঝে হাসির রোল পড়ে যায়। এবার বিদায়ের পালা। তে ওর বাবা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। একটু পরে তে দেখে সানা চিল্লে কাঁদছে আর বলছে, ও আল্লাহ গো, দেখো যাইতাছে গাগো। সানার কান্না দেখে তে কান্নার মাঝে ফিক করে হেসে দেয়। জাঙ্কুক সানাকে বলে, এভাবে কাঁদছো কেন? তুমি আমাদের সাথে চলো। না গো জাঙ্কুক ভাইয়া, আমি আম্মুকে ছাড়া থাকতে পারি না, আর এখন কাঁদছি যাতে তে আপু আমার বিয়ের সময় কাঁদে। ওরে বাবা, এই বয়সে কি চিন্তা। নতুন বউ নিয়ে জাঙ্কুক বাড়িতে প্রবেশ করলো। ওকে বরণ করে ঘরে নেওয়া হলো। রাত 1টায় কাজিনদের সাথে অনেক যুদ্ধ করে জাঙ্কুক বাসর ঘরে ঢুকলো। ঘরে ঢুকতেই তে জাঙ্কুকের পা ধরে সালাম করতে যায়। তখনই জাঙ্কুক পা সরিয়ে বলে ওঠে, আরে কি করছো, সালাম করছো কেন? আপনার বাবার আম্মু মানে দাদি বলেছে বাসর ঘরে স্বামীর পায়ে ধরে সালাম করতে হয়, এটাই নাকি নিয়ম। ওরে বাবা, তাই নাকি? জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, এখন বিয়ে করেছি, আমার কত দায়িত্ব। বইয়ের সব দায়িত্ব তো আমার। নিজেকে ভালো রাখার পাশাপাশি তোমাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি। কে জানে কতটুকু খুশি রাখতে পারবো। তবে আমি
সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে খুশি রাখার। হঠাৎ এই কথা বলছে? এমনি কথাগুলো বলছি। তোমার বাবা মা আমাকে কত ভরসা করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, তার একটা দায়িত্ব আছে না? আমাকে তো শীঘ্র একটা জবও পেতে হবে। আচ্ছা এখন এসব বাদ দিন তো। আচ্ছা, সারাদিন অনেক ধকল গেছে, কাল সারা রাত ঘুমাতে পারিনি, এখন না ঘুমাতে পারলে পাগল হয়ে যাব। তুমি আমার চুল নিয়ে দেবে একটু? ঠিক আছে। দে চাঙ্কুকে চুলে বিলি কেটে দিচ্ছে। চাঙ্কুক তের কোলে মাথা দিয়ে শুয়ে তার দিকে তাকিয়ে আছে। তে আর চোখে চাঙ্কুককে দেখছে। চাঙ্কুক হঠাৎ তের মাথাটা ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। তে যেন ফ্রিজড, নড়াচড়ার শক্তিটুকু তার মধ্যে নেই। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে সময় লাগছে। তার মধ্যেই চাঙ্কুক তাকে ছেড়ে দিয়ে তেকে টেনে বুকের সাথে চেপে ধরে। তে তখনও শক্ত হয়ে শুয়ে আছে। তারপর একসময় দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে তের ঘুম ভাঙে। ঘুম ভেঙে তে বুঝতে কিছু সময় লাগলো সে আসলে কোথায় আছে। পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক নেই। কোথায় গেল জাঙ্কুক? মামাতো বোনের শ্বশুরবাড়ি হিসেবে তে এ বাড়িতে একবার এসেছিল। এবারে তেমন কিছুই চেনে না তে। হাত মুখ ধুয়ে তে রুমের বাইরে গেল। সবাই হয়তো ঘুমাচ্ছে, কিন্তু জাঙ্কুক কোথায়? জাঙ্কুকের রুমের সাথে রুমটা খোলা, আবার আলোও জ্বলছে। তাই তে সেখানে যাওয়ার জন্য পা বাড়ালো। সেই রুমে গিয়ে তে তো পুরো টাসকি খেলো। রুমটা পুরো বই দিয়ে ঠাসা। খুব সম্ভবত জাঙ্কুকদের পারিবারিক লাইব্রেরি। সেখানে জাঙ্কুক পড়াশোনা করছে। এত সকালে আপনি পড়তে বসেছেন? জাঙ্কুক দেখে দেখে অবাক হয়ে যায়। ভোর 5:30 থেকে পড়তে বসেছি। বিয়ে করেছি, এখন চাকরি পেতে হবে না? তা তুমি এত সকাল সকাল উঠে গেলে? আর একটু ঘুমাতে, তোমার ডিস্টার্ব হবে বলে এখানে পড়তে এসেছি। তাই বলে এত সকালে উঠে পড়তে বসবেন? আপনি গতকাল অ্যাক্সিডেন্ট করেছেন, এখন আপনার উচিত 2-3 দিন রেস্ট করা। না, আমি ঠিকঠাক আছি। মা বলেছে 2 মাসের মধ্যে চাকরি পেতে হবে। শুনেছি বউপালা আর হাতিপালা সমান, সো শীঘ্রই চাকরি পেতে হবে আগে ম্যাডাম। তে নাক ফুলিয়ে বলে ওঠে, কি আমি হাতি? আরে না, হাতি বলবো কেন? লোকমুখে এই কথাটা খুব প্রচলিত যে বউপালা আর হাতিপালা এক সমান। এই কথাটা ব্যঙ্গ করে বলে না, বলে এই জন্য যে হাতি পালতে অনেক টাকা দরকার, আর বইয়ের শখ পূরণ করতেও টাকার প্রয়োজন। আর হাজবেন্ড যদি শখ পূরণ না করে তাহলে কে করবে? হয়েছে হয়েছে, আর ব্যাখ্যা করতে হবে না, আপনি পড়ুন, আমি যাই দেখি জিমে আপু উঠেছে কিনা। ঠিক আছে, বাইতে ব্রেকফাস্ট করতে গেলে দেখা হবে দেহু। বলে চাঙ্কুক তের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে মারে। ইস ঢং বলেই তে চলে গেল। সকালে নাস্তা করতে চাঙ্কুক সবার আগেই চলে এলো। অন্যদিন জিন চিলিও যেখানে ছেলেকে ঘুম থেকে উঠাতে পারে না, সেখানে জাঙ্কুক আজ সবার আগে চলে এসেছে দেখে জিন মিটে মিটে হাসলো। মা, ভাই আর বাবা কই? তারা সকালে নাস্তা করবে না নাকি? জাঙ্কুকের কথায় জিন মুচকি হেসে বলে, সবাই নাস্তা করবে। তা জাঙ্কুক, আজ এত তাড়াতাড়ি নাস্তা করতে চলে এলে? অনেক ডাকতে ডাকতেও আসো না, ব্যাপার কি? জিমিন জাঙ্কুকের উদ্দেশ্যে কথাগুলো বলে ওঠে। জাঙ্কুক লাজুক স্বরে বলে ওঠে, ওহ ভাবি, সকাল সকাল পচাবে না একদম। তা যাকে খুঁজছি সে কোথায়? তার আসার সময় হলে সে ঠিকই আসবে। এখন তোমার সে রান্নাঘরে আছে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকের বড় ভাই সুগা আর বাবা আরেম নাস্তা করতে চলে এলো। তেও রান্নাঘর থেকে খাবার নিয়ে চলে আসে। জাঙ্কুক খাবার মুখে দিতে না দিতেই উচ্চস্বরে বলে ওঠে, ওয়াও, রান্না তো ফার্স্ট ক্লাস হয়েছে। আজকের স্বাদটা অসাধারণ, ডিম পোস্টও পারফেক্ট হয়েছে। যার কথা শুনে জিন বলে ওঠে, এতকাল বুঝি রান্না ঠিকঠাক ছিল না? দেবু সাহেব, যাকে ভেবে খাবারের রিভিউ দিচ্ছেন সে কিন্তু সব রান্না করেনি। মানে এগুলো তে রান্না করেনি? ওকে না দেখলাম রান্নাঘর থেকে এগুলো আনতে। তে মাথা নিচু করে বলে ওঠে, রান্না সব আম্মা করেছে, আমি রান্না করতে জানি না। আমি শুধু আব্বু আমার জন্য চা বানিয়েছি আর রান্নাঘর থেকে এগুলো এনে কিনে রেখেছি। আজকে দেবু সাহেব নিজের বইয়ের রান্না ভেবে প্রশংসা করেছে, কই অন্য সময় তো করো না? আহারে, ভাই আমার এখনই বউ পাগল হয়ে গেছে। বউকে খুশি করতে রান্না মজা হয়েছে বলেছে। তুমি এটাও বুঝো না জিমিন? হ্যাঁ বুঝেছি তো, এই জন্য তো বললাম আমার বিয়ের পর থেকে আজ অব্দি একদিনও জাঙ্কুক নিজে থেকে ঘুম থেকে উঠে নাস্তা করতে আসেনি, অথচ আজ নিজে থেকে আগে তো এসেছেই, সাথে খাবার মুখে দেওয়ার আগে রান্নার প্রশংসা করছে। একেই বলে বউয়ের। সুগার কথাটা শেষ করার আগে জাঙ্কুক দাঁড়িয়ে বলে ওঠে, থাক, আমি নাস্তাই করব না, সবাই আমাকে লজ্জা দিচ্ছে। বলে জাঙ্কুক যাওয়ার জন্য পা বাড়াতেই জিন বলে ওঠে, বাবা রাগ করছিস কেন? ওরা তো মজা করছে, খেয়ে যা, খাবারের উপর রাগ করতে নেই। তাহলে থেকে দিয়ে নাস্তা রুমে পাঠিয়ে দিও। সুগা জাঙ্কুকের কথা শুনে মজা করে কিছু বলবে, তার আগে জিন চোখ দিয়ে ইশারা করে থামতে বললেন। তাই সুগাও চুপ হয়ে গেল। জিন থেকে বললে ওদের দুজনে খাবারের প্লেট নিয়ে রুমে চলে যেতে। কেউ কোনো কথা না বলে তাদের নাস্তার প্লেট নিয়ে রুমে চলে আসে। তে জাঙ্কুককে খাবার
দিতে দিতে বলে, ঢং দেখে উঠে আসলেন কেন নাস্তা না করে? আর আসার সময় আমাকে বললেন কেন দেখে দিয়ে নাস্তা রুমে পাঠাতে? কি করব, দেখছিলে না ভাইয়া ভাবি আমাকে লজ্জা দিচ্ছিল, তাও আর বাবা মার সামনে। ঠিক আছে, আরো লজ্জা দেওয়া উচিত ছিল। আপনাকে অতি পণ্ডিতে করে কে বলতে বলেছিল রান্না মজা হয়েছে? এতদিন বলেন নাই, বিয়ে করার পর দিনই বলেছেন লজ্জা দিবে না তো কি করবে? আমি কি জানি যে তুমি রান্না করোনি? তাহলে আমাকে খুশি করতে এত মিথ্যা প্রশংসা করছিলেন? জাংকুক আমতা আমতা করে বলে, মিথ্যা বলতে যাবো কেন? খাবার ভালো লেগেছিল। যাই হোক, আমার প্রচুর ক্ষুধা লেগেছে, এখন খেতে দাও। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেই জিন তে আর জিমিনকে ডেকে পাঠায়। তের হাতে নীল কালার কাতান শাড়ি তুলে দিয়ে বলে, তে আজকে হিসেব অনুযায়ী তোমাদের বউ ভাত হওয়ার কথা ছিল। আমরা বউ ভাতের অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু জাংকুক নিষেধ করেছে। ও বলেছে যেদিন ও চাকরি পেয়ে তোমার দায়িত্ব নিতে পারবে সেদিন ও বউ ভাতের অনুষ্ঠান করবে। বউ ভাত উপলক্ষে নীল কাতান শাড়িটা দিলাম। যদিও বউ ভাত করছি না, তবু এই শাড়িটা সময় পেলে কোনো এক সময় পরে সেজে গুজে দেখাবে। এরপর তে আর জিমিনের হাতে আরো একটি করে শাড়ি তুলে দিয়ে বলল, আমার খুব ইচ্ছে ছিল আমার দুই ছেলের বুকে আমি শাড়ি দিব। আজ সে ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে। তোরা দুজন আজ সন্ধ্যায় এই শাড়ি দুটো পরবে। আমি আর মেয়েদের মন ভরে দেখবো তোরা আমার মেয়ে। তে আর জিমিন সন্ধ্যায় শাড়ি পরে সাজগোজ করছিল। দুপুরে জাঙ্কু একটা কাজে বেরিয়েছিল, সন্ধ্যায় বাড়ি এসেছে। রুমে ঢুকে দেখে তে সাজগোজ করছে। কি ব্যাপার, আজ হঠাৎ এত সাজগোজ? মা বলেছে আজ দুই মেয়েকে মন ভরে দেখবে। আমার বউটাকে অনেক সুন্দর লাগছে। আপনি আগে রেডি হন, রাতে ডিনার করতে সবাই মিলে বাইরে যাব, মা বলেছে। ও মা, তাই নাকি? তাহলে তে আমাকেও না আগের মতো সাজতে হবে। যাই গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নি। রাতে সবাই মিলে বাইরে ডিনার করতে গেল। তের খুব ভালো লাগছে, আমি একটা মায়ের মতো শাশুড়ি পেয়ে। সকলে ঘোরাঘুরি করে অনেক রাতে বাড়ি ফিরল। দেখতে দেখতে কেটে গেছে পুরো এক সপ্তাহ। তে এই এক সপ্তাহ জাংকুক আর ওর পরিবারের সাথে অনেক আনন্দে কাটিয়েছে। তে জাংকুকদের বাড়িতে থাকবে আজকের দিনটুকুই, আগামীকাল চলে যাবে ভাবতেই ওর কিছুটা খারাপ লাগলো। কিন্তু 1.5 মাস পরেই ওর এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার আগে আর এ বাড়িতে আসবে না। তে জানে জাংকুক এই সময় লাইব্রেরির ওই রুমে থাকে। রুমে গিয়ে দেখে জাংকুক পড়ছে। জাংকুকের কাছাকাছি গিয়ে তে হালকা কাশি দিয়ে বলল, আপনার পড়া শেষ হবে কখন? কথা বলতাম আপনার সাথে। জাংকুক পড়তে পড়তে বলল, কি কথা? বলে ফেলো, শুনছি। আমি আড্ডা দেওয়ার কথা বলছি। সারাদিন এত কি পড়েন? হ্যাঁ, আমি আছি এখন, আমার সাথে আড্ডা দিবেন? আজ বাদে কথা চলে যাব, তখন দিনে 24 ঘন্টায় আপনি পড়াশোনা করেন। বলেই তে জাংকুকের বইটা বন্ধ করে দিল। আরে বই বন্ধ করলে কেন? এখন না পড়লে চাকরি পাবো কিভাবে? আর চাকরি না পেলে কিভাবে বলবো বইয়ের অনুপ্রেরণায় চাকরি পেয়েছি, কিংবা বইয়ের রূপের আলোয় পড়ে চাকরি পেয়েছি? ধুর, মজা বন্ধ করেন তো। ছাদে চলুন, পরন্ত বিকেলে আপনার সাথে গল্প করব। হ্যাঁ চলো। দুজনে বিকালে চৈত্রময় আকাশ দেখছিল আর টুকটাক গল্প করছিল। হঠাৎ জাংকুক বলে ওঠে, তে তুমি একটা অনুরোধ করি। কি? তুমি না কালকে যেও না, আর কয়েকটা দিন থেকে যাও। এমন অনুরোধ করবে না জাংকুক ভাইয়া, আপনার অনুরোধ শুনলে আমার আবার থেকে যেতে ইচ্ছে করবে। আমি থাকলে আমার পড়াশোনার ক্ষতি হবে, আবার আপনার পড়াশোনারও ক্ষতি হবে। কথাগুলো বলে জাংকুকের দিকে তাকাতে তে দেখলো জাংকুক ওর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে, তুমি তাকিয়ে আছেন কেন? চোখ দিয়ে মনে হচ্ছে চোখ দিয়ে প্রশ্ন করে ফেলবে। হাজবেন্ডকে কি কেউ ভাইয়া বলে ডাকে? উপস, মুখ ফসকে বেরিয়ে গেছে, আর ভুল হবে না। আর শোনো, এখন থেকে আমাকে আপনি না ডেকে তুমি বলবে, মনে থাকবে? বাড়ি যাওয়ার পর থেকে বলবো, এখন বলতে লজ্জা লাগবে। ওরে লজ্জাবতী রে। কথাটা বলে জাংকুক দেখে তার দিকে টেনে নিল। টেনে নিয়ে তের কপালে আলতো করে একটা চুমু এঁকে দিল, তারপর দুই গালে, তারপর নাকে, অতঃপর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। পরদিন সকালে তে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জাংকুক ওকে বাড়িতে আসে। তে চলে আসার সময় জিন সবচেয়ে বেশি মন খারাপ করলো। তে কথা দিল পরীক্ষা শেষ হলে চলে আসবে সে। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। এই 2 মাস দুজনেই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিল। মাঝে তাদের একবার দেখা হয়েছিল, বাকি সময় টুকটাক ফোনে কথা হতো। তের পরীক্ষা চলছে, জাংকুক একটা ভালো চাকরি পেয়ে গেছে। জয়েনিং 5 দিন পরে। কেটে গেল আরো 2 সপ্তাহ। তের পরীক্ষা শেষ হয়েছে আজ। পরীক্ষা শেষে বাসায় এসে কোন রকম ড্রেস পাল্টে তে সোজা টিভির সামনে বসে পড়ে। হঠাৎ তে ফোনটা হাতে নিতেই তে দেখলো 8টা কল এসেছে ওর শাশুড়ির নাম্বার থেকে। সাথে সাথে তে কল ব্যাক করলো। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে ফোন করেছিলাম, জানার কাছে শুনলাম আজকে নাকি তোমার পরীক্ষা শেষ হলো। তা পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যাক, তা যে জন্য কল দিয়েছিলাম সেটা হচ্ছে আজকে সন্ধ্যায় আমরা তোমাকে নিতে আসবো। তুমি রেডি থেকো আম্মু। মা, পরীক্ষা আজ মাত্র শেষ হলো, আমার আম্মুর কাছে 2 দিন থাকি, তারপর না হয়।
আম্মু জানো না আমি আমার মেয়েদের কত ভালোবাসি? 2 মাস ধরে 1 মিনিট দূরে। মায়ের কি আর ভালো লাগে? ঘর খালি খালি লাগে। ছেলে দুটো তো সারাদিন ব্যস্তই থাকে। তোমার শ্বশুরও বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা। সারাদিন আমার সময় কাটতে চায় না। জিমিনা ওদের বাড়িতে গেছে কিছুদিনের জন্য। তো আমরা আজকেই তোমাকে নিতে আসবো আম্মু। আচ্ছা মা। আচ্ছা রাখছি তবে। সন্ধ্যায় জাঙ্কুকের বাবা মা আর জাঙ্কুক যেদের বাড়িতে এলো। জিমিনা বাপের বাড়ি গেছে, সুগাও সেখানে। জাঙ্কুক তৃতীয়বারের মতো শ্বশুর বাড়ি এসেছে। প্রথম 2বারের সময় চাকরি করতো না, তাই নিজের টাকায় কিছু আনতে পারেনি। কিন্তু এবার কয়েক পদের ফল সহ অনেক কিছু এনেছে, সাথে সবার জন্য জামা কাপড় এনেছে। তে জাঙ্কুকদের বাড়িতে এসেছে আজকে 2 দিন হলো। 1 সপ্তাহ পরে ওদের বউ ভাত। এজন্য তে আর জাঙ্কুকের পরিকল্পনা শেষ নেই। তে কিভাবে সাজবে, কিভাবে কাপল পিক তুলবে, আর নানান পরিকল্পনা। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গিয়ে অবশেষে ওদের বউ ভাতের দিনটি এলো। দেখে এত সুন্দর লাগছিল, জাঙ্কুক যেন চোখে ফেরাতে পারছিল না। জাঙ্কুক হা করে তে দিকে তাকিয়েছিল। এমন করে দেখছো জানো, আমাকে জীবনের প্রথমবার দেখছো। তোমাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ওমা তাই নাকি? ভাষায় প্রকাশ করতে না পারলে আমাকে দেখার দরকার নেই। ভাষায় মানুষকে তো বোবা বলে। আমাকে দেখে শুধু শুধু তোমার বোবা হওয়ার দরকার নেই। তের কথা শুনে জাঙ্কুক হেসে দেয়। এভাবে আনন্দে কেটে যায় সারাদিন। সময় কারোর জন্য থেমে থাকে না, চলতে থাকে নিরন্তর। দিনের পরে মাস, মাসের পরে বছর আসে। এভাবে কেটে গেছে তে জাঙ্কুকের দাম্পত্য জীবনের 1টা বছর। আজ ওদের বিবাহ বার্ষিকী। তে নিজেকে সুন্দর করে সাজিয়েছে। ফুলের গন্ধে রুমটা ভরে গেছে। প্রতিদিন 7টা বাজলে জাঙ্কুক বাড়িতে চলে আসে, অথচ আজ তার ফেরার খবর নেই। আজ নাকি জাঙ্কুকের অফিসে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। জাঙ্কুক ফোন করে জানিয়ে দিয়েছে আজ ফিরতে অনেক রাত হবে। জাঙ্কুকের অপেক্ষায় তে বসে আছে। ঘড়িতে রাত 12:15 বেজে গেছে। তে মনে মনে ভাবছে, দেরি হবে বলে এতটা দেরি? আজকে স্পেশাল দিনটির কথা কি জাঙ্কুক ভুলে গেছে? তে আজকে স্পেশাল দিনটির জন্য নিজের হাতে কেক বানিয়েছে। এদিকে জাঙ্কুক মোটেও ওদের বিবাহ বার্ষিকীর কথা ভুলে যায়নি। তার ঠিকই মনে আছে। অফিসে গুরুত্বপূর্ণ কাজ বলে কিছুই নেই। সে সবে মিথ্যা বলেছে তেকে, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তের জন্য জাঙ্কুক 2টো শাড়ি, ম্যাচিং জুয়েলারি কিনেছে স্পেশাল দিনে স্পেশাল সাজে দেখার জন্য। সাথে 100 গোলাপ আর একটা কেক। সবকিছু কিনে নিয়ে 11টা থেকে বাড়ির নিচে অপেক্ষা করছে জাঙ্কুক। ঠিক রাত 12টায় গিয়ে তেকে সারপ্রাইজ দেবে। ওদিকে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে করতে তের জন্য কান্না চলে এসেছে। আজকে দিনে তাদের ছুটি নিয়ে চলে আসলে কি হতো জাঙ্কুকের? খুব কি বেশি ক্ষতি হয়ে যেত? বুক ভার হয়ে আসছে তের। হোয়াটসঅ্যাপে ঢুকে তে যে জাঙ্কুককে ভিডিও কল দিবে, তার আগে জাঙ্কুক ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, খুব ভালোবাসি প্রিয় তোমাকে। আজ বিবাহ বার্ষিকীর দিনে আবারও বলতে চাই, সারা জীবন তোমার পাশে থাকতে চাই। জাঙ্কুককে জড়িয়ে ধরে তে ঝরঝর করে কেঁদে ফেলল। তুমি অনেক পচা, অনেক খারাপ। তোমার জন্য অপেক্ষা করে কত ধরে বসে আছি। থাক শোনা, আর কাঁদে না। আজ আমার কোনো কাজ ছিল না, তোমাকে সারপ্রাইজ দিতে আমি এমনটা করেছি। সে 11টা থেকে বাসার নিচে অপেক্ষা করছি, সময় যেন যাচ্ছিলই না। তাই মুখ ভেঙচে বলে, একদম ঠিক হয়েছে। আমি তো ভেবেছি তুমি ভুলেই গেছো। তা তুমি বাড়িতে ঢুকলে কি করে? দরজা তো লক করা ছিল। সারপ্রাইজ দেওয়ার প্ল্যান তো আগে থেকেই ছিল। এখন কি কথাই বলবা নাকি শাড়ি পরে আসবা? এখন কি পরে আছি তাহলে? শাড়ি তো পরে আছি। এখন যেই শাড়ি এনেছি সেখান থেকে পরবা। পারবো না, আমাকে ওয়েট করানোর শাস্তি এটা। এমন করে না দেহুজান, তুমি না আমার লক্ষ্মী বউ। কালকে পরবো তাহলে। এখন চলো কেক কাটি, সবাইকে ডাক দাও। জাঙ্কুক দাঁত বের করে হেসে বলে, বাড়িতে কেউ নেই। আব্বু আম্মু একটু আগে খালামণিদের বাড়িতে গেছে, ভাইয়া ভাবিও তাদের সাথে গেছে। তে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কখন গেল? আমি যখন বাড়িতে এসেছি তখন তারা গেছে। তাদের যাওয়ার প্ল্যান ছিল বিকেলে, কিন্তু আমি বলেছি রাতে যেতে, আর তোমাকেও না বলতে। খারাপ, আমি তাদের সাথে চলে যেতাম, তখন একদম ঠিক হতো। তোমার সারপ্রাইজ দেওয়ার 12টা বাজতো না। তে তোমাকে যেতে দিলে তো তুমি যাবে। তারপর ওরা দুজনে মিলে কেক কাটলো। দুজনকে কেক খাইয়ে দিল। দুজন জাঙ্কুক তের দিকে খোলা চোখে তাকিয়ে থাকে। তারপর আস্তে আস্তে এগিয়ে যায় তের দিকে, আর তের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। তেও তাকে কিস ব্যাক করতে থাকে। তে জাঙ্কুকের ঠোঁট ছেড়ে পিট করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে ওঠে, ইউ ড্রাইভ মি ক্রেজি তে। বলে এক ঝটকায় কোলে তুলে নিয়ে পেটে শুইয়ে দেয়। তের দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে আবারও তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে কিস করতে থাকে। কিস গভীর থেকে গভীর হতে থাকে, আর জাঙ্কুকের হাত তের শাড়ি ভেদ করে সারা শরীরে বিচরণ করতে থাকে। আস্তে আস্তে জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। কিস করতে করতে নিচের দিকে
নামতে থাকে। তে সারা শরীরে ঠোঁট ছুঁয়ে দিতে থাকে, পাগলের মতো কিস করতে থাকে। কিছু কিস বাইটে পরিণত হয়। কিস করতে করতে এক পর্যায়ে তে ব্লাউজ খুলে ফেলে দেয়, তারপর তেকে ছেড়ে নিজের শার্ট খুলে ফেলে। আবারও তে সারা শরীরে কিস করতে থাকে। স্পর্শগুলো গভীর থেকে গভীর হতে থাকে।